ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 14ই সেপ্টেম্বর 2024 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারে WBPSC এর মিসেলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রে গণিতের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আজ আমরা আলোচনা করব। আর এই প্রশ্নগুলো শুধু যে WBPSC পরীক্ষার জন্যেই গুরুত্বপূর্ণ এমন না, বিভিন্ন রাজ্য বা স্টেট সরকারের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে কম্পিটিটিভ, সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ, তাতে তা রেলওয়ে হোক বা এসএসসি টেট বিভিন্ন পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিও। তো চলো স্টার্ট করি। ছিয়াত্তরের দাগে কী আছে? দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5 ও গুণফল 2160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে কি করব আমরা? 76 দাগে যে অঙ্কটা, প্রথম অঙ্কটা, তাহলে কী করবো? প্রথম আমরা দুটো ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে ধনাত্মক সংখ্যা দুটো, প্রথম সংখ্যাটা আমি 3x ধরে নিচ্ছি আর একটা সংখ্যা 5x, তাহলে 3x আর 5x, তাদের গুণফল কত? 2160। তাহলে 3x ইন্টু 5x সমান 2160। তাহলে কি এক্স স্কোয়ার আর 3 5 15, তাহলে 15x স্কোয়ার সমান 2160, এক্স স্কোয়ার সমান 2160/15। তাহলে যদি আমি একে কাটাকুটি করি, তাহলে 15 15, 21 থেকে 15 গেলে কত হয়? 6 66, 4 15 60, 6 60, 4 15 60, তাহলে এক্স স্কোয়ার সমান 144। তাহলে এক্স স্কোয়ার সমান 144, এক্স সমান কত হবে? স্কোয়ার তুলে দিলে এর হার কী হয়ে যায়? বর্গমূল মানে রুট হয়ে যায়। তাহলে 144-এর বর্গমূল মানে কত? 12। তাহলে এক্স সমান কত? 12। তাহলে ছোটো সংখ্যাটি কত? একটা সংখ্যা আমি 3x ধরেছি, একটা 5x, তাহলে ছোটো সংখ্যাটি 3x, তাহলে 3x সমান 3 গুণিত x সমান 12, তাহলে 3 12 36। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্কে 228 টাকায় একটা দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি 5% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে কি 228 টাকায় একটা দ্রব্য বিক্রি করে 5% ক্ষতি, তাহলে 5% ক্ষতি কথার অর্থ কী? 77-এর অঙ্কটা 5% ক্ষতি কথার অর্থ হচ্ছে 5% ক্ষতি। এই কথার অর্থ হলো 228 টাকায় বিক্রি করে একটি দ্রব্য 5% ক্ষতি, তার মানে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। ক্লিয়ার? 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/95। আমার বিক্রয় মূল্য কত বলেছি? বিক্রয় মূল্য বলেছি 228 টাকা। তাহলে 228 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/95 গুণিত 228, তাহলে এটা হলো ক্রয় মূল্য। তাহলে ক্লিয়ার? 5% 228 টাকা বিক্রি করে 5% ক্ষতি হয়, সেই অনুযায়ী তাহলে দ্রব্যটা আমি কত টাকায় কিনেছি? এই টাকায়। এখন বলছে যে 10% লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে 10% লাভ, তাহলে ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। তাহলে 10% লাভ কথার অর্থ কি? 10% লাভ কথার অর্থ কি? 10% লাভ কথার অর্থ 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 110 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110/100। আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেওয়া আছে, এটা পেয়ে গেছি আমি আগে। তাহলে 100/95 গুণিত 228 টাকা ক্রয় মূল্য হলে সেই অনুযায়ী বিক্রয় মূল্য কত হবে? 110/100 গুণিত এটা 100/95 গুণিত 228। তাহলে যদি আমি কি কাটাকুটি করি, 100 কাটা যাবে, 5 দিয়ে যদি আমি কি কাটি, তাহলে 5 19 95, 5 দিয়ে যদি কাটি একে, তাহলে 22, 19 দিয়ে যদি একে কাটি আমি, তাহলে 19 একে 19, 22 থেকে 19 গেলে 3 3 আর 8 38, তাহলে 19 দুগুণে 38, তাহলে 22 ইন্টু 12 মানে কত? 12 দুগুণে 24 4, হাতে রইল 2, 12 দুগুণে 24 আর 2 26, 264 টাকা। তাহলে প্রথমে আমি কি করলাম? প্রথমে 228 টাকায় বিক্রি করে 5% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল আর ক্ষতির পরিমাণটা পার্সেন্টেজ দেওয়া ছিল, সেখান থেকে আমি ক্রয় মূল্য বের করে নিলাম দ্রব্যটির।
তাহলে সেই ক্রয় মূল্য যদি পেয়ে যাই আমরা, তারপরে বলেছি 10% লাভ করতে হলে, তাহলে এই ক্রয় মূল্য পাওয়ার পরে 10% লাভ করতে হলে তাকে কত বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্যটা এখানে লিখলাম। তাহলে 10% কোথায় লাভ, কোথাও অর্থ কি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। 1 টাকা হলে কত, আর এই ক্রয় মূল্য যে ক্রয় মূল্য আমি পেয়েছি বস্তুটার, তাহলে এত টাকা ক্রয় মূল্য হলে বস্তুটির বিক্রয় মূল্য কত, তাহলে কত, 264 টাকা। নেক্সট অঙ্ক কি বলেছে, দুধ ও জল মিশ্রিত একটা পাত্রে দুধ আর জলের অনুপাত 7:3, মানে দুধ আর জলের মিশ্রণ একটা, সেখানে আছে দুধ আছে কত, দুধ আর জলের মিশ্রণ হচ্ছে 7:3। ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে ওই অনুপাতটা হবে এত। তাহলে অনুপাতটাকে প্রথমে আমি পরিমাণে বের করে নেবো। এটা 7টা কত, 3টা কত, এটা লঘিষ্ঠ রূপ। পরিমাণটা কত করে সেটা জানি না, তাদের অনুপাত দেওয়া আছে 7:3। তাহলে আমি আপনাদের ধরে নেব যে কত, 78। আমি কি ধরে নেব, যে ধরি হচ্ছে দুধ 7x আর জল 3x। আমি ধরে নিলাম দুধটা 7x আর জলটা 3x। তাহলে কি বলছে, যদি আমি আরও 6 লিটার দুধ মেশাই, তাহলে দুধ আমার 7x, তাহলে তার সাথে যদি আমি আরও 6 লিটার যোগ করি, তাহলে 7x + 6 হবে। অনুপাত জল যত আছে ততই আছে 3x। তাহলে এখন যে অনুপাত হলো কত, 7x + 6, দুধের পরিমাণ এটা, অনুপাত জল সমানে কত, 6 লিটার জল মেশানোর পরে অনুপাতটা কত হবে বলেছে, 3:1। তাহলে এই অনুপাতটাই 3:1। তাহলে এটাকে আমি এবার ক্যালকুলেশন করব। তাহলে অনুপাতকে আমি ভগ্নাংশের আকারে লিখতে পারি, 7x + 6 অনুপাত মানে বাই 3x সমান 3/1। তাহলে একে যদি আমি সমাধানটা করি, তাহলে 8 গুণ 3 3 9, 9x সমান 7x + 6। তাহলে এক্সগুলোকে এক সাইডে সমানের অন্য সাইডে এলে কী হয়, যদি যোগে থাকে অন্য সাইডে এলে বিয়োগে হয়। তাহলে 9x - 7x সমান 6। তাহলে 9x থেকে 7x গেলে 2x সমান 6। তাহলে x সমান কত, 6/2, 3 2 6, x সমান 3। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এই যে আমরা ধরেছিলাম দুধ 7x আর জল 3x, তাহলে x এর মানটা যে পেয়ে গেলাম, তাহলে দুধ কত, দুধের পরিমাণটা কত, তাহলে দুধ আমি 7x ধরেছিলাম, তাহলে 7 × 2 মানে 14 লিটার। আর জল কত, জল আমি ধরেছিলাম 3x, তাহলে 3 × 2 মানে 3 × 3, সরি x সমান 3, তাহলে 3 যদি বড় হয়, তাহলে 3 × 7 = 21। আর জল কত, 3x, তাহলে 3 × 3 মানে 3 3 9 লিটার। ক্লিয়ার। তাহলে আমার কি প্রশ্নে বলা ছিল, যে প্রশ্নে বলা ছিল ওই পাত্রে জলের পরিমাণ কত, তাহলে জলের পরিমাণ হচ্ছে 9 লিটার, জলের পরিমাণ 9 লিটার। ক্লিয়ার। নেক্সট অঙ্ক, কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। কিছু টাকা আমি 20 বছর ধরে রাখলে সরল সুদে সেটা দ্বিগুণ হয়। তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হারটা কত, তাহলে কত দাগের অঙ্ক, আমি এটা 79। কিছু টাকা আমি ধরি, টাকার পরিমাণটা ধরি, কিছু টাকা 20 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে যদি আমি 100 টাকা রাখি, সেটা আসলটা মানে মূলধন 100 টাকা রাখি, সেটা কত হচ্ছে 20 বছরে কত হচ্ছে, 20 বছরে আমার সুদে আসলে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে 200 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে মানে কি, এখানে আমার এই 200 টাকার মধ্যে আমার আসল আছে, তাহলে আসল 100 টাকা, আর 100 টাকা আমি কী পাচ্ছি, সুদ পাচ্ছি, তাই তো। 200 টাকা যদি সুদে আসলে 200 টাকা হয়, ব্যাংকে জমা রাখার পরে বা যাকে কোনো জায়গায় জমা রাখলাম, ব্যাংকে বা পোস্ট অফিসে হোক, সেটা 200 টাকা হয়। তার মানে কি, 100 টাকা আমি সুদ পেয়েছি। তাহলে সুদ মানে আয়, সময় 20 বছর, টি এটা পেয়ে গেলাম, আসল পিও পেয়ে গেছি। তাহলে সেখান থেকে আমার যে সুদের হার বার করা যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করলে আমি আর পেয়ে যাব। তাহলে দেখি ফর্মুলাটা। তাহলে ফর্মুলাটা কি, আমরা জানি সুদ আই সমান PTR/100। তাহলে সুদ কত পেলাম, 100 টাকা। 100 টাকা জমা রাখার পরে 200 টাকা হয়েছে, মানে 100 টাকা সুদ পেলাম। 100 টাকা মূলধন, 100 টাকা, টি মানে 20 বছর, সুদের হারটা বার করবো /100। তাহলে এটাও একটা ভগ্নাংশের আকারে যদি প্রকাশ করি 100কে, তাহলে 100/1 হবে। তাহলে আমি কি বার করছি, আমি বার করব আর। তাহলে 100 কাটা যাবে, তাহলে এখানে 100/1 সমান 20 আর। তাহলে আর সমান কত, এই আরের সাথে 20টা গুণে আছে, তাহলে সমানের অন্য সাইডে গেলে ভাগে হবে। তাহলে 100/20, তাহলে 5 × 20 100, আর সমান 5%। ক্লিয়ার, আর সমান 5%। নেক্সট অঙ্ক আসি। কি বলেছে, 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ ছিল।
তাদের বর্তমান বয়স 72 বছর, এটাও তাদের বর্তমান বয়সের যোগফল হতো। তাহলে পিতার বর্তমান বয়স কত? ধরো তুমি এখন 2000, এটাকে ভাবো, ধরো তুমি এখন 2024-এ আছো, ক্লিয়ার? তাহলে 12 বছর আগে মানে 2012-তে, এই 2012-তে কী বলছে? পিতার বয়সটা কন্যার বয়সের 3 গুণ। তার মানে পিতার বয়স যদি x হয়, তাহলে কন্যার বয়স কত? কন্যার বয়স যদি x হয়, মানে পিতার বয়সটা কন্যার বয়সে 3 গুণ। যার বয়স যার সাপেক্ষে বলবে তাকে ধরবো, কন্যার বয়সে যার সাপেক্ষে। তাহলে কন্যার বলেছে কন্যার থেকে, তাহলে কন্যার বয়সটা দেবে। তাহলে কন্যার বয়স যদি x হয়, তাহলে পিতার বয়স হবে 3x, 2012-তে, 12 বছর আগে, ক্লিয়ার? তাহলে 2024 মানে বর্তমানে কত হবে? তাহলে বর্তমানে বয়স কত হবে? বর্তমানে তার মানে 12 বছর পর, তাহলে পিতার বয়স হবে কত? 3x + 12। আর কন্যার বয়সও হবে কত? x + 12, ক্লিয়ার? x + 12 কী বলছে? তাদের বর্তমান বয়স হচ্ছে 72, মানে তাদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 72 বছর। তার মানে কি? 12 বছর আগে কন্যার বয়স x, পিতার বয়স 3x, মানে 3 গুণ। তাহলে 12 বছর পর মানে বর্তমানে এখন তাহলে এখন কত হবে? তখন যা ছিল তার থেকে এখন পর্যন্ত যে বয়সটা বাড়ছে সেটা যোগ হবে। তাহলে দুজনের 12 বছর করে বাড়বে, তাহলে 12 করে যোগ করে দিলাম। তাহলে এখন যে দুজনাকার বয়স যোগফল সেটা হলো কত? 72। দুজনাকার বয়স কত? 72 বছর। তাহলে আমি কি করব? পিতার বয়স প্লাস কন্যার বয়স সমানে 72। তাহলে x, 3x আর x মানে কত? 4x। 12 12 কত? 24, সমানে হচ্ছে 72। তাহলে 4x সমান 72 মাইনাস 24, 24টা সমানের অন্য সাইডে, এক সাইডে আছে প্লাসে আছে, তাহলে অন্য সাইডে গেলে কী হবে? মাইনাস। তাহলে 4x সমান 72 থেকে 24 গেলে 4 কতই? 12, 8-এ হাতে রইল 1, 3, 3 কতই? 7, 4-এ 48। তাহলে x সমান কত? 48/4, 4 12 48। x সমান কত? x সমান 12। তাহলে এক্সটা আমি কি ধরেছি? এক্সটা ধরেছি যে 12 বছর আগে, মানে এক্সটা কী ধরেছি? কন্যার বয়স। তাহলে কন্যার বয়স 12 বছর আগে কত ছিল? 12 বছর। কন্যার বয়স 12 বছর আগে কত ছিল? 12 বছর। এক্স মানে 12, তাহলে কন্যার বয়স 12 ছিল, ক্লিয়ার? কন্যার বয়সটা হচ্ছে 12। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার কি বলেছে? পিতার বর্তমান বয়সটা কত? তাহলে পিতার বর্তমান বয়স মানে 2024-এ এই বয়সটা। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে, পিতার বর্তমান বয়স কত? 3x + 12, মানে 3 গুণিত এক্সের মান কত বেরিয়েছে? 12 + 12। তাহলে 3 12 36 + 12 সমান কত? 36 আর 12 48, ক্লিয়ার? 36 আর 12 48, বোঝা গেছে? তাহলে একবার দেখে নাও, ব্যাক ক্যালকুলেশন করে দেখে নাও। তাহলে এখন যদি বর্তমান বয়স 12 হয়, 48 হয়, তাহলে 12 বছর আগে কত ছিল? 36। তাহলে 36 যদি পিতার বয়স হয়, তাহলে কন্যার বয়স কত? তার 3 গুণের 1 গুণ, মানে 3 ভাগের 1 গুণ, তাহলে 12। তাহলে 12টা 36-এর কত? 36টা 12 3 গুণ, ঠিক আছে? তাহলে অঙ্ক আমার ক্লিয়ার। নেক্সট অঙ্ক 81। কী আছে? এক নাবিক স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 48 মিনিটে আর ফিরে আসে, মানে প্রতিকূলে 1 ঘন্টা 20 মিনিটে ফিরে আসে। স্থির জলে ও নাবিকের বেগ কত? ঠিক আছে, তাহলে আমরা কি জানি? এখানে আমি দুভাবে অঙ্কটা বোঝাচ্ছি। তাহলে 81 দাগের অঙ্কটা কি বললো? যে স্রোতের অনুকূলে সে 12 কিমি যায় 48 মিনিটে। তাহলে এখানে আমি এর স্রোতের অনুকূলে বেগটা বের করে নিই। স্রোতের অনুকূলে নাবিকের বেগ কত? সে কী করছে? স্রোতের অনুকূলে নাবিকের বেগটা কত? তাহলে বেগ কী করে বার করি? দূরত্ব বাই সময়, মানে একক সময় যত দূরত্ব যায়। তার মানে সে 48, সে কি 12 কিমি যায় 48 মিনিটে, মানে 48 মিনিটে যায় 12 কিমি। 48 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে যায় 12/48 কিমি। তাহলে 1 ঘন্টা সাপেক্ষে বার করবো, তার মানে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে যায় 12/48 গুণিত 60, 4 12 48, 4 15 60। তাহলে কত হলো? 15 কিমি পার ঘন্টা। তার মানে স্রোতের অনুকূলে নাবিকের বেগ কত? 15 কিমি পার ঘন্টা।
আর কি বলেছে, ফিরে আসে কত 1 ঘন্টা 20 মিনিটে, মানে 12 কিলোমিটারটাই ফিরে আসে সে আসার সময় 1 ঘন্টা 20 মিনিট। তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 20 মিনিট সমান কত, 1 ঘন্টা মানে 60 আর 20 তাহলে 80 মিনিট। তাহলে 80 মিনিটে যায় বা আসে, যা লিখবে, যায় কত 12 কিমি। 1 মিনিটে যায় 12/80 কিমি, তাহলে কত 60 মিনিটে, মানে 1 ঘন্টা সাপেক্ষে বার করবো, তাহলে 60 মিনিটে যায় 12/80 গুণিত 60। যদি আমি কাটাকুটি করি 20 দিয়ে, 3 20 60, 4 20 80, 4 দিয়ে যদি করি 3 4 12, মানে 3 দীর্ঘা 9 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নাবিকের বেগ কত 15 কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নাবিকের বেগ কত 9 কিমি পার ঘন্টা। তাহলে কি বলেছে প্রশ্নে বলেছে তাহলে স্থির জলে নাবিকের বেগ কত। যদি আমরা স্থির জলে নাবিকের বেগ কত, তাহলে স্থির জলে নাবিকের বেগ যখন বার করব, তাহলে স্থির জলে নাবিকের বেগ কী করে বার করি, স্থির জলে নাবিকের বেগ কী করে বার করি না, স্রোতের অনুকূলে নাবিকের বেগ প্লাস স্রোতের প্রতিকূলে নাবিকের বেগ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 15 + 9/2, মানে 15 আর 9 হয় 24/2, মানে 12 কিমি পার ঘন্টা। ক্লিয়ার। স্থির জলে নাবিকের বেগ কী করে বার করব, স্রোতের অনুকূলে নাবিকের বেগ বাই প্লাস স্রোতের প্রতিকূলে নাবিকের বেগ, সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার। নেক্সট অঙ্কে কী বলেছে, 82 দাগে, সমবেগে চলমান একটা ট্রেন 300 মিটার ও 240 মিটার দীর্ঘ দুটা ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে, একটা 300 মিটার আর 240 মিটার, যথাক্রমে 21 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার হবে না, ভুল দেওয়া আছে, এটা সেকেন্ড হবে, 21 সেকেন্ড ও এটা সেকেন্ড হবে, 21 সেকেন্ড ও 18 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত। ক্লিয়ার। ট্রেনটির গতিবেগ কত, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি। ক্লিয়ার। প্রথমে আমি ধরে নেব ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে মনে করি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, মনে করি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে এই সাইডে লিখব আমি দূরত্ব, আর এই সাইডে লিখব আমি সময়। ক্লিয়ার। আমরা জানি কোনো ট্রেন যখন কোনো ব্রিজ বা সেতু বা কোনো ট্রেন যখন কোনো সেতু, ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। মানে ওই সময়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে ধরো 3 সেকেন্ডে, তার মানে 3 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সে 10 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করছে, তার মানে কি 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমার এক্স মিটার আমি ধরে নিয়েছি। এখানে একটা ট্রেন সে 300 মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করছে, তার মানে 300 মিটার দীর্ঘ অতিক্রম করতে তার 21 সেকেন্ড সময় লাগছে, তার মানে 21 সেকেন্ডে যায় সে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তার মানে দূরত্ব। তাহলে এখানে আমি 300 + x, নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য করতে কত লাগছে 21 সেকেন্ড। আরেকটা কত 240 + x করতে কত সময় লাগছে 18 সেকেন্ড। এই দুটোকে আমি অনুপাতের আকারে সমাধান করব। তাহলে এই দুটোকে আমি যদি সমানুপাতের আকারে প্রকাশ করি, তাহলে এটাও অনুপাত এইটা, মানে 300 + x / 240 + x সমানে 21/18। যদি এদেরকে আমি কাটাকুটি করি 3 7 21, 3 6 18, এদেরকে যদি আমি গুণ করি তাহলে কত হবে, এদেরকে যদি আমি গুণ করি আড়াআড়ি, তাহলে কত হবে 4 7 28 আর 8, হাতে রইল 2, 4 7 2 14, 15 16, 1680 + 7x সমানে 3 6 1800 + 6x। তাহলে এক্সগুলোকে একদিকে আনছি, 7x আছে, 6xটাকে আমি এই সাইডে আনবো, তাহলে 6x - 6x, 1800 আছে, 1680টাকে আমি এই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 7x থেকে 6x মানে x পড়ে থাকে, 1800 থেকে যদি 1680 বাদ দিই তাহলে 0 2, হাতে রইল 1, 7 আর 8 120। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, x সমান কী ধরেছি আমি ট্রেনটির দৈর্ঘ্য, তার মানে ট্রেনটির দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 120
কুড়ি। ক্লিয়ার? ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার। আমার প্রশ্নে দেওয়া আছে ট্রেনটির গতিবেগ কত। এখন আমি ধরব ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে, ধরি ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কি পি সেকেন্ড সময় নেয় বা লাগে। ট্রেনটির এই 120 মিটার দৈর্ঘ্যটা অতিক্রম করতে পি সেকেন্ড সময় নেয়। তাহলে সেই অনুযায়ী আমি এখানেও ক্যালকুলেশনটা করব, যে কোনো একটা ব্রিজের দৈর্ঘ্য নিয়ে। আবার লিখব আমি দূরত্ব বাই সময়। তাহলে আমার 300 মিটার ব্রিজটা 120 মিটার ট্রেনের দৈর্ঘ্য, সেই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে? 300 মিটার দৈর্ঘ্য যে ব্রিজটা অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগছে। আমি আবারও বললাম যে 21 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে? ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, সেই দূরত্ব অতিক্রম করতে তার 21 সেকেন্ড সময় লাগছে। তাহলে 300 প্লাস 120 করতে কত? 21 সেকেন্ড। তাহলে 120 যে 120 যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা অতিক্রম করতে কত? আমি ধরে নিয়েছি পি সেকেন্ড সময় লাগে। তাহলে আবার সেই সমাধান করব, এটা বাই এটা। তাহলে 300 প্লাস 120 মানে 420 বাই 120। আমি অনুপাতের আকারে প্রকাশ করি, তাই এটা বাই এটা, এই প্রথমটা বাই এটা, এটা বাই এটা। ক্লিয়ার? তাহলে যদি আমি এদের ক্যালকুলেশন করি, তাহলে 420 ইন্টু পি সমান 21 ইন্টু 120। তাহলে পি সমান কত? 21 ইন্টু 120 বাই 420। একটা শূন্য কাটা যাবে, 7 দিয়ে 3 7 21, 6 7 42, 6 দিয়ে যদি একে কাটি 6 দুগুণে 12, মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কি 3 দুগুণে 6, পি সমান কি সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে সে 120 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনটির বেগ কত? দূরত্ব বাই সময়, তার মানে কত? 20, 6 20 120, তার মানে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু প্রশ্নে আমার বলে দিয়েছে সেটাকে কিসে করতে বলেছে? কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কিছুই নেই, আমরা জানি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডে করতে গেলে কী করি? আমি 18/5 দিয়ে গুণ করে দিই। তাহলে আমি 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 20 মিটার পার সেকেন্ডটাকে 18/5 গুণ করলে কিমি পার ঘন্টা হয়ে যাবে। তাহলে 4 5 20, মানে 4 18 72, 4 18 কত? 72 কিমি পার ঘন্টা। আমি এমনিতে কত পেলাম? 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ডটাকে 5 18 দিয়ে গুণ করলে 72 কিমি পার ঘন্টা হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? 83 অঙ্কটা, এ ও বি এর বয়সের গড় হলো 30 বছর, বি আর সি এর বয়সের গড় হলো 26 বছর। তাহলে এ আর সি এর বয়সের পার্থক্য কত? কিছুই নেই অঙ্ক, কি করব আমরা? 83 দাগের অঙ্কটা। তাহলে এ আর বি, তাহলে গড় বয়স 30, তার মানে মোট বয়স কত? এ প্লাস বি কত? তাহলে 2 গুণিত 30 মানে 60 বছর। আবার কি বি আর সি এর বয়সের গড় 26, তাহলে মোট বয়স কত? তাহলে বি প্লাস সি সমান 2 গুণিত 26, দুজন। তাহলে গড়কে যদি আমি তাদের সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মোট পেয়ে যাই। তাহলে 26 দুগুণে 52। যদি এদেরকে আমি বিয়োগ করি, কি বলেছে প্রশ্নে? যে এ আর সি বয়সের পার্থক্য কত? তাহলে এ আর সি বয়সের পার্থক্য, তাহলে এ প্লাস বি থেকে যদি আমি বি প্লাস সি বিয়োগ করি, তাহলে এই সাইডটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি পাচ্ছি আমি? এ প্লাস বি মাইনাস সি সমান 60 মাইনাস 52। তাহলে বি বি কাটা যাচ্ছে, তাহলে এ মাইনাস সি সমান কত? 60 থেকে 52 গেলে কত হয়? 8 থাকে। তার মানে কি? তাদের বিয়োগ মানে আমার পার্থক্য আমরা জানি অঙ্কের ভাষায়। তাহলে এ আর সি এর বয়সের পার্থক্য কত? 8 বছর। এ আর সি এর বয়সের পার্থক্য হলো 8 বছর। ক্লিয়ার? এ আর সি বয়সের পার্থক্য হলো 8 বছর। নেক্সট অঙ্ক কি বলেছে? 84 দাগের অঙ্কটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 67,600, প্রতি বছর 4% হারে বাড়লে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? বর্তমান জনসংখ্যা 67,600, তার মানে বর্তমান জনসংখ্যা এখন ধরো 2024, তাহলে এখন জনসংখ্যাটা হলো 67,000 কত? 600। এখন হলো 67,600 এতজন। 2 বছর আগে মানে কখন? 2022-এ।
জনসংখ্যাটা কত ছিল। 2022-এ যে জনসংখ্যাটা ছিল সেই জনসংখ্যাটা বেড়ে বেড়ে কত 4% হারে বেড়ে বেড়ে 2 বছরে কত হয়েছে 67,600 হয়েছে। তাহলে আমি ধরি 2 বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন, তাহলে এই এক্স জনটা বেড়ে বেড়ে কত হয়েছে 67,600। তাহলে আমরা সূত্র জানি, কি সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। 2 বছরে এন সমান কি, সময়, এন সমান সময়। এখানে এনটা কত, এন হলো 2 ইয়ার। পার্সেন্টেজটা কত, আর সমান কত 4%। ক্লিয়ার। পিটা কত, পি হলো এক্স জন। তাহলে 2 বছর পরে কত হবে, এটা যে 2 বছর পরে ছিল এত, তাহলে এটা 2 বছর পরে সূত্র। তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে কত, 2 বছর পরে জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ক্লিয়ার। মানে আমি আছি এখন 2022-এ, 4% হারে বাড়ছে প্রতি বছর এক্স জন জনসংখ্যা, এক্স জন জনসংখ্যা 2022-এ, সেটা বেড়ে বেড়ে কত হয়েছে 67,600। মানে 2024-এ কত হবে সেটা যে ফর্মুলা 2 বছর পরে, মানে আমি 2022-এর কথা আমি আছি এখন, সেই অনুযায়ী আমি বলছি 2024-এ কত হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন সমান কত 2 বছর, আর মানে 4%, পি মানে এক্স জন, সেটা কত, এই পরিমাণটাই কত, এটাই কত 67,600 জন। তাহলে আমি মানটা বসাই, এক্স ইন্টু 1 প্লাস আর মানে 4 বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে 2। তাহলে যদি আমি কাটাকুটি করি 4 25 100 সমানে কত, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে 25, তাহলে 1 প্লাস 1 25 তার স্কোয়ার। এটাই কত আমার, এটাই হলো 67,000, এটাই আমার কত 67,600। তাহলে সমান এক্স ইন্টু 1 প্লাস 1 বাই 25 তার হোল স্কোয়ার সমানে 67,600। তাহলে তাহলে এক্স ইন্টু 25 থেকে যদি আমি লসাগু করি, 25-এ লসাগু, তাহলে 25 প্লাস 1 তার স্কোয়ার সমানে 67,600। তাহলে এক্স ইন্টু, তাহলে 25 আর 26, 26 বাই 25 তার স্কোয়ার, মানে দুটো 26 বাই 25 হবে স্কোয়ার, মানে দুটো 67,600। তাহলে যদি আমি এবার এটাকে এক্সের মান বার করি, তাহলে যেগুলো গুণে আছে সেগুলো সমানের এক সাইডে ভাগে যাবে, যেগুলো ভাগে সেটা গুণে যাবে। তাহলে 67,600 গুণিত 25 গুণিত 25 বাই 26 গুণিত 26, আমরা জানি 26 26 676। তাহলে এটা হচ্ছে 26 দিয়ে করলে আর দুটো শূন্য, আবার 26 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 100, তাহলে 100 ইন্টু 25 25 625, তাহলে 625 ইন্টু 100 মানে 62,500। তাহলে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল 62,500 জন। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী আছে, পাইপ এ 6 ঘন্টায় একটা জলাধার ভর্তি করতে পারে ও পাইপ বি 8 ঘন্টায় পূর্ণ করে। দুটি পাইপ একসঙ্গে চালু করা হলো ও 2 ঘন্টা পরে এ পাইপটি বন্ধ করে দিলে বি পাইপটি কত ঘন্টায় জলাধারটি পূর্ণ করবে। এটা একটা শর্ট ফর্ম আছে। কীরকম শর্ট ফর্মটা, 85 দাগের অঙ্কটা কীরকম শর্ট ফর্মটা, শর্ট ফর্মটা হলো আমি আগে লিখে নিচ্ছি, এক্স ওয়াই মাইনাস পি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স। ক্লিয়ার। যে যাবে পি হলো এক্স, ওয়াই হলো, এক্স হলো এককভাবে, এক্স এক্স একটা পাইপ বা লোক যা বলবে একক, একক একজন পাইপ, একক একটি পাইপ। ক্লিয়ার। এক্স হলো একক একটা পাইপ, বি হলো একক একটা পাইপ যারা ভর্তি করে, এই এককভাবে ভর্তি করে, এই ওয়াই এককভাবে ভর্তি করে সময়টা। ক্লিয়ার। পি হলো যত সময় পরে দুজনাকে একসাথে বন্ধ করা হলো, যত সময় পর চালার পর বন্ধ করা হলো সেটা। ক্লিয়ার। আর তাহলে এটা হলো ফর্মুলা। আর নিচে কে হবে, যে চলে যাচ্ছে বা যাকে বন্ধ করা হচ্ছে। তাহলে এখানে আমি কি করব, এক্সের মানটা যদি আমি প্রথমেরটাকে ধরি যে একটা পাইপ এ পাইপ 6 ঘন্টায়, তাহলে এখানে এক্সের জায়গায় 6 একটা পাইপ, আর ওয়াই পাইপ আর একটা পাইপ আছে বি, তাহলে বি এর পাইপটাকে আমি ওয়াই ধরছি, তাহলে সেটা হলো 8 ঘন্টায়। ক্লিয়ার। এখন যদি আমি এই ফর্মুলা শর্ট ট্রিকের আকারে প্রকাশ করি,
ফর্মুলাটাকে সমাধানটা করি তাহলে কিন্তু আমি মানটা ইজি পেয়ে যাবে। আর পি কত, পিটা হলো এই যে 2 ঘন্টা পর একসাথে চালার পর পাইপটি বন্ধ করা হলো, তাহলে এই যে সময়টা এটা হলো পি হলো 2 ঘন্টা, পি হলো 2 ঘন্টা। তাহলে এটাকে যদি আমি এখানে বসিয়ে সমাধান করি তাহলে কিন্তু আমি মানটা পেয়ে যাব। আর যে পাইপটাকে বন্ধ করা হচ্ছে পাইপটা, সেই পাইপটার সময়টা হলো এক্স। ক্লিয়ার? তাহলে আমি বসাই, তাহলে 6 গুণিত 8 মাইনাস পি মানে 2 ইন্টু 6 প্লাস 8 বাই এক্স, এক্স মানে 6, এক্স মানে 6। তাহলে যদি আমি সমাধান করি তাহলে 6 এই যে এক্স 6 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 6 প্লাস 8 বাই এক্স, এক্সটা 6। তাহলে কি সমাধান করলে 6 8 48 মাইনাস 6 আর 8 যোগ করলে 14, 14 দুগুণে 28 বাই 6 সমান 48 থেকে 28 গেলে কত হয় 20/6। তাহলে 2 দিয়ে কাটলে 10, 3 মানে 10-এর 3, তার মানে কত 3 পূর্ণ 1/3 ঘন্টা। ক্লিয়ার? 3 পূর্ণ 1/3 ঘন্টা। এই যে বলেছে যে তাহলে বি পাইপটা দিয়ে কত সময়ে জলাধারটি পূর্ণ হবে, 3 পূর্ণ 1/3 ঘন্টা সময়ে পূর্ণ হবে। ক্লিয়ার? আজ এই অবধি। আজ আমরা এই 10টা অঙ্ক করলাম, পরের দিন বাকি 10টা বা 15টা যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব। ধন্যবাদ।